স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৪৫৬ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং কিছুদিন আগে আমরা যেটা দেখেছিলাম ১৫২৯ কোটি টাকা লেনদেন হয়েছিল এবং তারপরে বেশ কিছুদিন পরে কিন্তু এটা দ্বিতীয় সর্বোচ্চ আমরা যদি ১৪৫৬ কোটি টাকা আজকে লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং সূচকের উত্থানেই লেনদেন সমাপ্তি হয়েছে। বেশ কিছুদিন ধরে কিন্তু টানা সূচকের উত্থানে লেনদেন শেষ করেছে এবং আমরা আজকে যদি একটু ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সের অবস্থান দেখি কোন অবস্থানে রয়েছে দিন শেষে, যেটা বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, টানা একটা ভালো গতির মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে। তো সূচকের অবস্থানটা একটু দেখে নেব। দর্শক, দিন শেষে আমরা যেটা দেখেছি যে ১৪৫টি প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়েছে, ১৫ পয়েন্টের মতো বেড়েছে ডিএসসি প্রধান সূচক, ৫,৬৪০ পয়েন্টের সূচকের অবস্থান রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি একটু বলি, সেখানে যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, আপনারা দেখছেন ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, দর বাড়ার সংখ্যা ১৫৫টি, অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখা যাচ্ছে ৫৯টি এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে, যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই ১৪৫৬ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ইমরান হাসানের সঙ্গে। দর্শক, আসলে এই মুহূর্তে আমাদের অতিথি আমাদের সঙ্গে এখনও পর্যন্ত যুক্ত হননি। আমরা যদি একটু বাজারের আপডেটটা একটু জেনে নিই তার আগে, আমাদের অতিথি যুক্ত হবার আগে চলুন আমরা একটু দেখে নিই যে দিন শেষে টপ ট্রেডের তালিকায় কোন প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে সেটা একটু দেখে নিব ঢাকা স্টক এক্সচেঞ্জে। দর্শক, টপ ট্রেডের তালিকায় দিনের শেষ ভাগে দেখতে পাচ্ছেন আইপিডিসির অবস্থান রয়েছে, এনসিসি ব্যাংক রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে এবং দেখতে পাচ্ছেন যে লেনদেন শেষ করেছে ১৬ টাকা ৮০ পয়সায়। বেক্সিমকো ফার্মা ১৩১ টাকায় লেনদেনের সমাপ্তি হয়েছে। সামিট অ্যালায়েন্স বোর্ড এই প্রতিষ্ঠানটির অবস্থান দেখতে পাচ্ছি ৫৬ টাকা ৯০ পয়সায় লেনদেনের সমাপ্তি হয়েছে। সিটি ব্যাংক ৩০ টাকা ৮০ পয়সায় লেনদেনের সমাপ্তি হয়েছে এবং ৫টি প্রতিষ্ঠানের মধ্যে সামিট অ্যালায়েন্স বোর্ড এই প্রতিষ্ঠানটি ১ টাকা ৪০ পয়সা দর হারিয়ে লেনদেন শেষ করেছে গত কার্যদিবসের তুলনায় এবং শতাংশের দিক থেকে দেখতে পাচ্ছেন ২.৪০% দর হারিয়েছে এবং সারাদিন জুড়ে লেনদেনের যে চিত্র সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আইপিডিসি ৮১ কোটি টাকা লেনদেন করেছে সারাদিন জুড়ে, এনসিসি ব্যাংক ৫৪ কোটি ২৪ লাখ টাকা লেনদেন করেছে, বেক্সিমকো ফার্মা ৩৪ কোটি ৩৪ লাখ টাকা লেনদেন করেছে, সামিট অ্যালায়েন্স পোর্ট ৩২ কোটি ৪৬ লাখ টাকার মতো লেনদেন করেছে সারাদিন জুড়ে, সিটি ব্যাংক ২১ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন করেছে সারাদিন জুড়ে। এবং দিন শেষে যদি একটু টপ গেইনার্সের তালিকাটা দেখি যে কোন প্রতিষ্ঠানগুলি আজকে টপ গেইনার্সের তালিকায় উঠে এসেছে, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম যে ৫টি প্রতিষ্ঠান আপনারা দেখছেন দিনের শেষ ভাগেও এই প্রতিষ্ঠানটির অবস্থানই রয়েছে, অর্থাৎ হল্টেড প্রাইসেই কিন্তু ইসলামী ব্যাংক লেনদেনের সমাপ্তি করেছে এবং সেই একই প্রশ্ন যে আসলে জেট ক্যাটাগরির একটি শেয়ার যার ডিভিডেন্ড আসলে রেগুলার না, যে এরকম একটি শেয়ারে যারা ডিভিডেন্ড ডিক্লেয়ারই করতে পারেনি এবং বড় অঙ্কের একটা ঋণ খেলাপি রয়েছে এই ব্যাংকটিকে ঘিরে কিন্তু বেশ কিছুদিন ধরে টানা একটা আন্দোলন উত্তেজনা অনেক কিছুই চলছে এবং বেশ কিছুদিন ফ্লোরেও ছিল এবং তারপরেও আসলে এই শেয়ারটার যে এই যে টানা একটা বিনিয়োগকারীদের যে একটা আকর্ষণ এই শেয়ারের প্রতি এবং আজকেও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন টানা ৩ কার্যদিবস ধরে কিন্তু ইসলামী ব্যাংক দর বেড়েই কিন্তু লেনদেন শেষ করেছে এবং আজকে কিন্তু হল্টেড প্রাইসে লেনদেন শেষ করেছে এই প্রতিষ্ঠানটি, অর্থাৎ একেবারে বিক্রেতা শূন্য ছিল এই প্রতিষ্ঠানটির শেয়ারে। তো প্রশ্নটা কিন্তু রয়েই যায় যে আসলে কারা বিনিয়োগ করছেন এরকম একটি জেট ক্যাটাগরির শেয়ারে। তো দ্বিতীয় যে অবস্থানে যে প্রতিষ্ঠানটি রয়েছে সোনারগাঁও টেক্সটাইল রয়েছে ৯.৯২% দর বেড়েছে, এমারাল্ড অয়েল ৯.৭৭% দর বেড়েছে, মেঘনা কনডেন্সড মিল্ক ৯.৬০% দর বেড়ে লেনদেন শেষ হয়েছে এবং চতুর্থ অবস্থান দখল করে রয়েছে সাইপ পাওয়ারটেক ৯.৪৬% দর বেড়ে পঞ্চম অবস্থান দখল করে রয়েছে টপ গেইনার্সের তালিকায়। এবং টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম ৫টি প্রতিষ্ঠানের অবস্থান দেখে নিব কোন প্রতিষ্ঠানগুলি আজকে টপ লুজার্সের তালিকায় দিনের শেষ ভাগে এসেছে। বেক্সিমকো লিমিটেড শুরু থেকে শেষ পর্যন্ত টপ লুজার্সের তালিকায় প্রথম অবস্থানে ছিল, ৯.৯৬% দর হারিয়েছে, যেটা আমরা আজকে দিনের প্রথম ভাগেই বলেছিলাম যে বেক্সিমকো লিমিটেড এবং ইসলামী ব্যাংক এই দুটি প্রতিষ্ঠানের শেয়ারের যে আমরা দেখতে পাচ্ছি যে কোন ইসলামী ব্যাংকের যেখানে
বিনিয়োগকারীদের একেবারে আকর্ষণ তুঙ্গে, সেখানে কিন্তু বেক্সিমকো লিমিটেডের শেয়ারে কিন্তু বিনিয়োগকারীদের আকর্ষণ একেবারে নেই বললেই চলে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই যে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে এই প্রতিষ্ঠান কিন্তু টানা টপ লুজার্সের তালিকায় রয়েছে, এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে লুজার্সের তালিকায় সবার উপরে রয়েছে, সর্বোচ্চ দর হারিয়েছে 9.96%, সেটাও কিন্তু সার্কিট ব্রেকারের একেবারে খুব কাছাকাছি চলে গিয়ে লেনদেন শেষ হয়েছে। তো আমরা আসলে দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে একেবারে বিপরীতমুখী আচরণ দেখতে পাচ্ছি, যে এই প্রতিষ্ঠানটির আসলে একেবারে বিনিয়োগ শূন্য রয়েছে দেখতে পাচ্ছি। আইসিবি এমপ্লয়ি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে দ্বিতীয় অবস্থানে টপ লুজার্সের তালিকায়, 7.69% দর হারিয়েছে। শ্যাম্পু সুগার 7.34% দর হারিয়ে লেনদেন শেষ করেছে 107.80 টাকা। এবং আপনারা দেখছেন যে গত কার্যদিবসের তুলনায় কিন্তু 16 টাকা দর হারিয়েছে শ্যাম্পু সুগার। রিলায়েন্স ইন্স্যুরেন্স 107.80 দর হারিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে, 6.70 দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায়। এবং বাকি যে দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানগুলি আজকে টপ লুজার্সের তালিকায় রয়েছে। তো দর্শক, আপনারা পুঁজিবাজারের এই আজকে দিন শেষের যে বিস্তারিত শুনছিলেন, এবার পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ইমরান হাসানের সঙ্গে। জি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। বাজার কেমন দেখছেন, কি অবস্থা আজকের বাজারে? বাজার তো বেশ স্ট্রং আজকে। বাজার যদি বলি, আপনি বলেছেন অলরেডি, মানে আজকে ওপেনিংটা বেশ স্ট্রং ছিল। পরে দেখেছি যে আমরা সেখান থেকে কিছুটা ওপেনিং যতটা স্ট্রং ছিল সেভাবে ক্লোজ হতে পারে না, বাট এটা স্বাভাবিক, কারণ ওভারঅল আবার টার্নওভার অনেক ভালো দেখতে পেয়েছি, আর মার্কেটে একটা ভালো র্যালি হয়েছে। তো মাঝে মাঝে কিছু প্রফিট টেকিং হবে, এটা স্বাভাবিক। বাট আমি মনে করি এখন পর্যন্ত বাজারে যে স্ট্রেংথটা আছে এটা ইমপ্রেসিভ, এবং অনেকদিন পর আমরা একটা বেশ শক্তিশালী বাজার দেখতে পাচ্ছি। আমরা যদি র্যালির কথাটাই ধরি, তাহলে এই র্যালিটা আসলে চলবে কতদিন, কি মনে হচ্ছে? এটা তো আসলে এইভাবে বলা যায় না যে র্যালি কতদিন যাবে, কারণ এখানে আপনার থাউজেন্ডস অফ ভ্যারিয়েবলস, এই ভ্যারিয়েবলস গুলা টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে, যেটা ফোরকাস্ট করা সম্ভব না। এখানে গ্লোবাল ইভেন্ট থেকে শুরু করে ডোমেস্টিক ইভেন্ট অনেক কিছু এর মধ্যে থাকে। মানে আমরা যেটা করতে পারি যে আমরা যেটা বুঝতে পারি যে এই মোমেন্টে কি অবস্থা আছে, এই মোমেন্টে যে অবস্থাটা আছে সেটা দেখে বোঝা যাচ্ছে যে র্যালিটা এটা একটা কোনো সাময়িক র্যালির মতো, বা হঠাৎ করে বাজার আমরা আগে যেটা দেখেছি যে দুই একদিন করে একটু ভালো থাকতো আবার কারেকশন হয়ে যেত, সেরকম কিছু না। এটা পিছনে স্ট্রেংথ আছে, যেটা প্রুফ হচ্ছে যে টার্নওভার, সেই সাথে আপনার ব্লু চিপ স্টক গুলো পারফর্ম করছে, যেটা একটা খুব ভালো দিক। আর বাজেটটা দিয়ে অনেকের মধ্যে একটা মানে ওয়েট এন্ড সি ছিল যে বাজেট নিয়ে কি হতে পারে না হতে পারে। এটারও সোফার যে আলোচনাগুলো হয়েছে এখানে মনে হচ্ছে যে এখানে পুঁজিবাজারের জন্য এটা একটা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টই আছে বাজেটে, বা এরকম একটা স্পিচ আছে। তো আবার যদি মনে হয় এরকম ম্যাক্রো সিচুয়েশন সবকিছু ঠিকঠাক থাকে, এই র্যালিটার কন্টিনিউশন থাকবে, বাট এটা কতদূর যাবে বা ঠিক কতদিন চলবে এইভাবে বলা যায় না। বাট লং রানে সবকিছু ঠিক থাকলে এখানে আপনার ভালো কোম্পানিগুলো পারফর্ম করবে, সেই জিনিসটা আমরা মোটামুটি আশা করতে পারি। যদিও আসলে আমাদের বাজারটা আনসার্টেনই চলে, সেটা আমরা বরাবরই দেখি যে মানে বাজারের গতিতে আসলে অনেক সময় চলে না, কিন্তু তারপরেও সেই যে র্যালি কথাটা যেটা আপনি বলছিলেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু টানা আসলে উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। একটা বিষয় জানতে চাইবো যে বাজেট কেমন দেখছেন, বাজেটে পুঁজিবাজারের জন্য যে যে বিষয়গুলো থাকছে সেটা নিয়ে আপনার মন্তব্য কি? আমি সোফার এখানে তো আসলে ভালো খারাপ দিক দুইটা জিনিসই থাকে, সবকিছুরই চ্যালেঞ্জ থাকিয়ে থাকে। বাট আমরা যেটা মনে করি এখানে আপনার পুঁজিবাজারে যদিও আমরা এটা দেখলাম যে ট্যাক্স রিবেটটা কিছুটা কমিয়ে নিয়ে আসা হয়েছে, যেটা আগে ছিল যে হচ্ছে 10 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ ট্যাক্স রিবেট পাওয়া যেত, এটা এখন সর্বোচ্চ করা হচ্ছে 7.5 লাখ টাকা পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে। এবং সেই সাথে আগে যেটা রিবেটের ক্ষেত্রে ক্যালকুলেশনটা করা হতো 15% ট্যাক্স রিবেটটা হিসেব করা হতো, এটা এখন হয়েছে 10%। আমার কাছে মনে হয় এই পার্টটা পুঁজিবাজারের জন্য একটুখানি চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ বলতে এখানে ট্যাক্স রিবেটের পরিমাণটা একটু কমে আসছে, যেটাতে পুঁজিবাজারের যারা ট্যাক্স রিবেটের জন্য বিনিয়োগ করে সেটার আকর্ষণীয়তাটা কিছুটা কমে আসবে। বাট এট দ্য সেম টাইম এটা বলা হয়েছে যে পুঁজিবাজারে বিনিয়োগ করলে, বিশেষ করে ওপেনের মিউচুয়াল ফান্ড বা পুঁজিবাজার, এগুলাতে আপনার পরের বছর পর্যন্ত এই টাকাটা রাখতে হবে। অনেকে ছিল এই সময় বিনিয়োগ করে আবার উঠিয়ে ফেলে, তো সেটা তখন কাউন্ট হবে না। এটা আবার একটা পজিটিভ দিক যে যারা ট্যাক্স রিবেট পেতে চান তাদের একটা রিয়াল ইনভেস্টমেন্ট মাইন্ডসেট নিয়েই আসতে হবে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে সরকার হয়তো বা কনসিডার করবেন, এটা হচ্ছে যে ডিভিডেন্ডের আগে ট্যাক্সটা ছিল 20% ইনস্টিটিউশনের জন্য অ্যাট সোর্সে, এখন সেটা করা হয়েছে সেই কোম্পানিগুলো যে সেক্টরে তাদের যে নর্মাল যে ট্যাক্স রেট সেই রেটে হবে, যেটা সাধারণত 27.5% বা ব্যাংকগুলোর জন্য আরো বেশি থাকে। তো এটা যদি হয়ে থাকে তাহলে ডিভিডেন্ডে অ্যাট সোর্স ট্যাক্সটা বেড়ে যাবে কোম্পানিগুলো যখন বিনিয়োগ করে সেই ক্ষেত্রে।
তো এটা আমি মনে করি যে কোম্পানিগুলোকে সেই ক্ষেত্রে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বা ডিভিডেন্ড নেওয়ার ক্ষেত্রে তাদের যে আকর্ষণটা এটা কমে আসবে। আমি মনে করি সরকার এটা বিবেচনা করবেন যাতে করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এটা প্রতিষ্ঠানগুলো নিয়ে তারা কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের একটা দাবি, মানে যারা দাবি ছিল বিনিয়োগকারীদের সবার একটা দাবি ছিল এটা নিয়ে। রাইট রাইট। তো এই জিনিসটা আমরা দেখছি যে এটা আসলে একটু উল্টা দিকে হয়ে গেছে, যে তাদের ডিভিডেন্ড ট্যাক্সটা বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে। তো আমরা আশা করি যে সরকার এই জিনিসটা বুঝবেন এবং তারা এটা আগের ইয়েটাতেই থাকবে এখান জি থেকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ইমরান হাসানের সঙ্গে। নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।